ক্লাস 12-এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের পরিবেশগত বিষয় বা এনভায়রনমেন্টাল ইস্যুস এই চ্যাপ্টারটার দ্বিতীয় পর্ব পড়াবো। আজকে প্রথম বিষয় হলো জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত উপায় যেমন ফসলের উৎপাদনের হার বৃদ্ধি করা গেছে, তেমনি কীটপতঙ্গদের হাত থেকে ফলন রক্ষা করার জন্য বিভিন্ন কীটনাশকের ব্যবহারও বেড়েছে। এইসব কীটনাশক একাধারে পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে অবিকৃত অবস্থায় মানুষের দেহে এসে দেহকোষে সঞ্চিত হচ্ছে। সেই সঙ্গে প্রতি খাদ্য স্তরে এদের ঘনত্ব বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্রমবর্ধমান সঞ্চয়কে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশন বলে এবং খাদ্য স্তরে এদের ঘনত্বের পরিমাণ গাণিতিক হারে বৃদ্ধি পাওয়াকে জৈব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন বলে। এবার বলবো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। যেসব কঠিন বস্তু অব্যবহৃত এবং অভঙ্গুর প্রকৃতির তাদের কঠিন বর্জ্য বলে। যেমন মিউনিসিপ্যালিটির বর্জ্যগুলো বা শিল্পের বর্জ্য, খনিজ বর্জ্য, বিপজ্জনক বর্জ্য ইত্যাদি। প্রথমে বলি মিউনিসিপ্যালিটির বর্জ্য। গৃহস্থালির নানা রকম ফেলে দেয়া বস্তু যেমন পলিথিন ব্যাগ, ভাঙা শিশি বোতল, টিনের টুকরো, ধাতুর টুকরো, কাপড়ের টুকরো, চামড়াজাত দ্রব্য, রবার, প্লাস্টিক, ভাঙা গাড়ির অংশ, অব্যবহৃত কাগজ, পরিত্যক্ত খাদ্য, খাবারের প্যাকেট, আনাজের খোসা ইত্যাদি স্তূপাকারে ফেলে রাখা হয়। মিউনিসিপ্যালিটির গাড়ি এসে এসব বর্জ্য তুলে দূরবর্তী স্থানে গিয়ে জমা করে রাখে। এই সব বস্তু পরিবেশের দূষণ ঘটায়। এরপর বলছি শিল্প ঘটিত বর্জ্য। বিভিন্ন শিল্প থেকে বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্য নির্গত হয়। বিশেষ করে ধাতুর ছাট, পঙ্কিল, উড়ন্ত ছাই ইত্যাদি। এই সব বর্জ্যের মধ্যে সিলিকার অক্সাইড, অ্যালুমিনিয়াম, লোহা এবং কিছু ভারী বস্তু থাকে যাদের দ্বারা পরিবেশ দূষিত হয়। 3. খনিজ বর্জ্য। বিভিন্ন খনি থেকে নানা রকম বর্জ্য নিষ্কাশিত হয়, যেমন খনির ধুলো, পাথরের গুঁড়ো, ধাতু মল এবং নানান রাসায়নিক পদার্থ যা নিকটবর্তী মাটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এছাড়া খনির বর্জ্য উদ্ভিদকুলকেও বিনষ্ট করে এবং মানুষসহ বিভিন্ন প্রাণীর দেহে বিভিন্নভাবে ক্ষতি করে। বিপজ্জনক বর্জ্য। শিল্পে উৎপাদিত পেস্টিসাইড, রাবার, রং, রাসায়নিক বস্তু, কাগজ, ধাতব বস্তু থেকে বিভিন্ন বিপজ্জনক বর্জ্য সৃষ্টি হয় যা মানুষের ক্ষেত্রে মারাত্মক বিষাক্ত। হাসপাতালের অব্যবহৃত ও পরিত্যক্ত ওষুধের ভায়াল, গজ, তুলো, সিরিঞ্জ, নিডল ইত্যাদি বিভিন্ন জীবাণুনাশক, প্যাথোজেন ও তাদের বাহক মারাত্মকভাবে প্রকৃতির ক্ষতি সাধন করে। কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণ। কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণের জন্য যেসব উপায় গ্রহণ করা হয় সেগুলো হলো প্রধানত পুনরুৎপাদন, হ্রাসকরণ, বার্নিং এবং ডাম্পিং। প্রথমে বলছি 1 নম্বরটা, অর্থাৎ রিসাইক্লিং বা পুনরুৎপাদন। টিন, অ্যালুমিনিয়াম, কাঁচ, প্লাস্টিক, পলিথিন, কাগজ, কার্ডবোর্ড ইত্যাদি বর্জ্যগুলো বিশেষ উপায়ে পুনরায় নতুন করে উৎপাদন করা হয়। 2 নম্বর রিডাকশন বা হ্রাসকরণ। বিভিন্ন জঞ্জাল বা গার্বেজ এবং অন্যান্য জৈব বর্জ্য শহরতলি থেকে সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা করা হয়। সেগুলো থেকে বিশেষ উপায়ে কম্পোস্ট সার, জৈব গ্যাস, কৃষিজ সার ইত্যাদি উৎপাদন করা হয়। ভস্মীকরণ বা বার্নিং। শুষ্ক, দাহ্য, কঠিন বর্জ্যগুলোকে পুড়িয়ে নষ্ট করা হয়। মুক্ত স্থানে পোড়ালে দুর্গন্ধ বেরায় এবং বায়ু দূষণ ঘটে, কিন্তু বিশেষ দহন প্রকোষ্ঠে 1650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ প্রয়োগে
বিনা অক্সিজেনে দহন ঘটালে কোনো ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না, ফলে বায়ু দূষণ ঘটে না। ডাম্পিং বা ভরাটকরণ, কম ক্ষতিকারক কঠিন বর্জ্যগুলোকে, যেমন বর্জ্য পদার্থ, মাটি, ধুলোবালি, অর্ধপচনশীল জৈব ইত্যাদি নিচু জমি, খানা বা গর্ত ইত্যাদি ভরাটের কাজে ব্যবহৃত হয়। এবার বলবো তেজস্ক্রিয় পদার্থ দ্বারা বিপর্যয়। আণবিক বা পারমাণবিক বিস্ফোরণের ফলে বায়ুতে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের মাত্রা বৃদ্ধি পায়। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থের অবাধ ব্যবহার ও উৎপাদনের ফলে পরিবেশে তেজস্ক্রিয়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে যে দূষণ ঘটে তাকে তেজস্ক্রিয় দূষণ বলে। প্রথমে বলছি তেজস্ক্রিয় দূষণের উৎস বা সোর্সেস অফ রেডিওঅ্যাক্টিভ পলিউশন। প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে মনুষ্য সৃষ্ট যেসব তেজস্ক্রিয় পদার্থ সৃষ্টি হয় সেগুলো হলো প্রাকৃতিক উৎস এবং কৃত্রিম উপায়, দুটোতেই বলছি। প্রাকৃতিক উৎস বায়ুমণ্ডল থেকে হতে পারে, মহাজাগতিক রশ্মি ইত্যাদি আসে। বায়ুমণ্ডল থেকে হতে পারে, রেডিয়াম ইত্যাদি দিয়ে হয়। আর ভূত্বক থেকে ইউরেনিয়াম, বেরিয়াম ইত্যাদি দিয়ে দূষিত ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ হতে পারে। আর মনুষ্য সৃষ্ট কারণেরগুলো হলো পারমাণবিক বিস্ফোরণ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার সংযোজন, তেজস্ক্রিয় টেসার পদার্থের ব্যবহার, তেজস্ক্রিয় আকরিকের প্রক্রিয়াকরণ। এবার বলবো পরিবেশে তেজস্ক্রিয় দূষণের প্রভাব বা এফেক্টস অফ রেডিওঅ্যাক্টিভ পলিউশন। কৃষিক্ষেত্রে এবং বিজ্ঞান গবেষণায় তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয়। ভেষজ কারখানা এবং হাসপাতাল থেকে নির্গত বর্জ্য জল, রঙিন টিভি সেট যে সেখান থেকেও বা চিকিৎসা কাজে ব্যবহৃত এক্স রশ্মিরও অনিয়ন্ত্রিত ব্যবহার, পারমাণবিক বোমার বিস্ফোরণে তেজস্ক্রিয় বিকিরণ, ভূগর্ভস্থ জলের প্রবেশের হার ও অভিমুখ নির্ণয় তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার। মানুষের স্বাস্থ্যের উপর তেজস্ক্রিয় পদার্থের প্রভাবগুলো হলো, 1 নম্বর ফুসফুস ও যকৃতের আলসার। তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে দেহকোষে মিউটেশন ঘটতে পারে, তার ফলস্বরূপ ত্বক, অস্থি ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি হয়। 3 নম্বর বন্ধ্যাত্ব, স্মৃতিশক্তি হ্রাস ও স্নায়বিক বৈকল্য। 4 নম্বর থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা। 5 নম্বর দৃষ্টিশক্তি হ্রাস। 6 নম্বর ত্বকের বিভিন্ন পরিবর্তন, যেমন অ্যাট্রফি, ইরাইথিমা, রঞ্জক পরিবর্তন ইত্যাদি। 7 নম্বর পেশির দৌর্বল্য এবং পেশির শিথিলতা। 8 নম্বর গর্ভবতী স্ত্রীলোকের অপূর্ণাঙ্গ ও অস্বাভাবিক শিশুর জন্ম দেয়। এবার বলছি তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অফ রেডিওঅ্যাক্টিভ পলিউশন। 1. প্রযুক্তিগত উপায় নিয়ন্ত্রণ। উন্নত প্রযুক্তির সাহায্যে সঞ্চিত স্থানের মাটির তড়িৎ প্রবাহিত হয়ে সক্রিয় তেজস্ক্রিয় পদার্থকে কাঁচ বা সিরামিকে রূপান্তরিত করলে তেজস্ক্রিয় পদার্থগুলো ওই সব পদার্থ থেকে মুক্ত হয়ে জলে বা মাটিতে মিশতে পারে না। 2. তেজস্ক্রিয় পদার্থে ব্যবহার করার সময় তেজস্ক্রিয় প্রতিরোধী বর্ম ব্যবহার করা উচিত। 3. তেজস্ক্রিয় উৎস থেকে কাজ করা স্থানের দূরত্ব বাড়াতে হবে। 4. আণবিক প্ল্যান্টে বা আকরিকের মাইনিংয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে। উঁচু চিমনি ব্যবহার করা দরকার যাতে তেজস্ক্রিয়তার পরিমাণটা হ্রাস পায়। আচ্ছা, আইনসম্মত উপায় নিয়ন্ত্রণ। 1 নম্বর গবেষণার এবং হাসপাতালে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার সীমিত রাখতে হবে। 2. পানীয় জল ও খাদ্যে তেজস্ক্রিয় পদার্থ অনুমোদিত সীমার মধ্যে রাখতে হবে। 3. তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারকারী শিল্প সংস্থাকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি নিতে হবে। 4. তেজস্ক্রিয় পদার্থ সম্পন্ন বর্জ্য পরিবেশে পরিত্যাগ করার পূর্বে তেজস্ক্রিয় পদার্থকে পৃথক করে নিতে হবে। ব্যক্তিগত উপায় নিয়ন্ত্রণ। 1. তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার সময় মুখোশ, বর্ম, গ্লাভস ইত্যাদি ব্যবহার করা দরকার। 2. যে ঘরে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করা হয় সে ঘরটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার বলবো গ্রিন হাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন।
গ্রিনহাউস এফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীর প্রধান পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম জটিল সমস্যা হলো গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব। গ্রিনহাউস এর বিষয়টা হলো, গ্রিনহাউস একটা কাচের তৈরি ঘর, একটা আবদ্ধ কাঠামো বা কক্ষ যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয়। কক্ষের বা ঘরের মধ্যে বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কক্ষের ছাদে মিনার তুল্য ছোট কক্ষ থাকে। গ্রিনহাউসের বিশেষত্ব হলো এই কাচের কক্ষে, এই কক্ষের যে কাচ সেটা একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাচের ভিতর দিয়ে সূর্যালোক কক্ষের মধ্যে প্রবেশ করে এবং কক্ষের মধ্যে তাপ সৃষ্টি করে, কিন্তু ওই ঘরের বা কক্ষের তাপ কাচের স্বচ্ছ আবরণের প্রাচীর ভেদ করে বাইরে আসতে পারে না। বর্তমানে আমাদের বাসভূমি তথা পৃথিবী একটা গ্রিন হাউসে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীকে আজ একটি কাচের ঘরের সঙ্গে তুলনা করেছেন। পৃথিবীতে বায়ুমণ্ডল তথা ট্রোপোস্ফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং ওজোন স্তর রয়েছে তা গ্রিন হাউসের মতো ব্যবহার করে এই বায়ুস্তর পৃথিবীতে সূর্যালোককে আপতিত হতে দেয়, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত যে অবলোহিত রশ্মি তাকে কিন্তু মহাশূন্যে আর বিকিরিত হতে দেয় না, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার বলবো গ্রিন হাউসের প্রভাবগুলো কি কি। গ্রিন হাউসের পরিবেশের বিভিন্ন উপাদানের উপর যে গ্রিন হাউসের প্রভাব সেগুলো এক এক করে আমি এবার আলোচনা করছি। প্রথম হলো উষ্ণতা বৃদ্ধি। কার্বন ডাইঅক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প সমন্বিত বায়ুস্তর পৃথিবী পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে কে প্রতিফলিত হয়ে মহাশূন্যে বিকিরিত হতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ে। ওই সব গ্যাসের আধিক্যে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পরিসংখ্যান থেকে জানা যায় বিগত শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি ঘটেছে 1 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি বা ইনক্রিজ ইন সি লেভেল। গ্রিনহাউস প্রভাবের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে মেরু অঞ্চলের বরফ বেশি মাত্রায় গলবে এবং এর ফলশ্রুতি হিসাবে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। এই শতাব্দীতে জলতলের উচ্চতা প্রায় 4 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বেড়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে এবং গাছপালা কাটার ফলে বায়ুমণ্ডলে যেভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, তাতে আগামী শতাব্দীতে সমুদ্রের জলতলের উচ্চতা 6 ইঞ্চি থেকে 37 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশ, সুন্দরবন অঞ্চল, নেদারল্যান্ড, ইজিপ্ট এবং মার্শাল দ্বীপ প্রভৃতির কিছু অংশ সমুদ্র গর্ভে চলে যাবে। জলচক্রের পরিবর্তন বা চেঞ্জ ইন ওয়াটার সাইকেল। গ্রিন হাউসের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্র, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে তার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে অধিক পরিমাণ জল বাষ্পীভূত হবে এবং বিভিন্ন অঞ্চলের মৃত্তিকা একেবারে শুষ্ক হয়ে পড়বে। গ্রীষ্মকালে গরমের পরিমাণটাও অধিক হবে, আবার বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা হবে। 4 নম্বর, স্বাস্থ্যের উপর প্রভাব বা এফেক্ট অন হেলথ। গ্রিন হাউস প্রভাবের ফলে তাপমাত্রা এমন বৃদ্ধি পাবে যে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে তখন কোনো প্রভেদ থাকবে না, ফলে মানুষের স্বাস্থ্যের উপরে ক্ষতিকারক একটা প্রভাব পড়বে। বিভিন্ন প্রকার রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, পিঠজ্বর ইত্যাদির প্রাদুর্ভাব বাড়বে। বহু মানুষ হাঁপানি, অ্যালার্জি ইত্যাদি রোগের প্রকোপে পড়বে। 5 নম্বর, বাস্তুরীতির উপর প্রভাব বা এফেক্ট অন ইকোসিস্টেম। গ্রিন হাউস প্রভাবের ফলে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদের যথেষ্ট ক্ষতি হবে, কারণ বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিভিন্ন উষ্ণতায় জীবন ধারণ করে। উষ্ণতার পরিবর্তন ঘটলে ওইসব প্রাণী বা উদ্ভিদ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, ফলে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাস পাবে। 6, বনাঞ্চলের উপর প্রভাব বা এফেক্ট অন ফরেস্টস। গ্রিন হাউসের প্রভাবে পুরনো
দিনের বহু বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে এবং কিছু কিছু নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি হবে। পরিবেশ বিজ্ঞানীরা অনুমান করেছেন আগামী 100 বছরে বিভিন্ন শ্রেণীর উদ্ভিদে মেরু অঞ্চলের দিকে প্রায় 100 মাইল থেকে 300 মাইলের মধ্যে সরে যাবে। এছাড়া বিভিন্ন প্রজাতির গাছপালাও বিলুপ্ত হবে। 7. মরুভূমির উপর প্রভাব, এফেক্টস অন ডেজার্টস। গ্রিন হাউস প্রভাবের ফলে দিনে দিনে মরুভূমির উষ্ণতা আরও বৃদ্ধি পাবে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি আরও শুষ্ক হয়ে মরুভূমির বিস্তৃতি আরও বাড়বে। 8 নম্বর, তুষার মণ্ডলের উপর প্রভাব বা এফেক্ট অন স্নো এরিয়াস। বিজ্ঞানীরা ধারণা করেছেন আগামী 100 বছরের মধ্যে উষ্ণতা বৃদ্ধির ফলে তুষারাবৃত পর্বতমালার তুষার প্রায় 1/3 বেশি গলে যাবে। নদীতে জলের প্রবাহ এখনকার মতো থাকবে না, ফলে আগামী দিনে জলের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হবে। 9 নম্বর, নদ নদী ও জলা জায়গার উপর প্রভাব, এফেক্টস অন ওয়াটার বডিজ। তাপমাত্রা বৃদ্ধির ফলে বন্যা ও খরা স্থিতিকাল বাড়বে, ফলে বিভিন্ন জলাভূমি, নদী, নালা বা হ্রদের গুণগত মানটা হ্রাস পাবে। জলজ প্রাণীরা প্রজননের অভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হবে। 10 নম্বর, সমুদ্র উপকূলের উপর প্রভাব, এফেক্ট অন কোস্টালস এরিয়া। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, বন্যার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সমুদ্র সংলগ্ন অঞ্চল জলের তলায় চলে যাবে। এই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। গ্রিন হাউস প্রভাবে একদিকে যেমন খরা, বন্যা, ঝড়, সাইক্লোন, সমুদ্রের জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা, তেমনি বিভিন্ন রোগ আক্রমণ, বিশেষ করে ম্যালেরিয়া, কলেরা, প্লেগ ইত্যাদি মহামারী রূপে দেখা যাবে। সেই সঙ্গে পানীয় জলের সমস্যা, মৎস্য চাষের সমস্যা বা চাষবাসেরও সমস্যা দেখা দেবে। এবার বলছি গ্রিন হাউস গ্যাসগুলো কি কি। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি হলো গ্রিন হাউস গ্যাস। এদের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোর ঘনত্ব বৃদ্ধি পেলে এদের তাপ ধরে রাখার ক্ষমতাও বাড়ে। এবার বলছি গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধির কারণ কি। কার্বন ডাই অক্সাইড, বায়ুমণ্ডলে প্রায় 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন চক্রের ফলে এই গ্যাসটির সাম্যাবস্থা বজায় থাকে, কিন্তু বর্তমানে এই গ্যাসের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে এবং নির্বিচারে গাছ কাটার ফলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং এর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মিথেন, প্রকৃতিতে মিথেন উৎপন্ন হয় জলাভূমি ও কৃষিক্ষেত্রে উদ্ভিদের পচনের ফলে। এছাড়া বিভিন্ন জৈব বর্জ্য পদার্থ কিছু জীবজন্তুর দ্বারা এবং তৈলখনি থেকে মিথেন উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন উৎপাদন বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। নাইট্রাস অক্সাইড, বিভিন্ন রাসায়নিক সার, কলকারখানা, মোটর গাড়ির ধোঁয়া থেকে পরিবেশে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই গ্যাসের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 270 গুণ বেশি। ক্লোরোফ্লুরোকার্বন, প্রকৃতিতে এই গ্যাস পাওয়া যায় না। বিভিন্ন শিল্পে যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এবং প্লাস্টিক ও ফোম ফাঁপিয়ে তুলতে এই ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হয়। এই গ্যাস বায়ুস্তরে 15 থেকে 50 কিলোমিটার উচ্চতায় উঠে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 100 বছর ধরে থেকে যায়। এই গ্যাসের তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 7000 গুণ থেকে 14000 গুণ বেশি। অন্যান্য গ্যাসের মধ্যে নিম্ন স্তরের ওজোন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে অংশ নেয়। জানা গেছে ওজোন গ্যাসের তাপ ধারণ ক্ষমতাটা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় প্রায় 2000 গুণ বেশি। এবার বলছি গ্রিন হাউস প্রভাব এবং এই যে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির ঘটনা যে চলছে সেটা কমানোর উপায়টা কি। 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তথা কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি খনিজ পদার্থ ও তেলের ব্যবহার কমালে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি অনেকটা নিয়ন্ত্রিত হবে। 2 নম্বর,
বিভিন্ন প্রকারে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি প্রভৃতির ব্যবহার বাড়ালে গ্রিনহাউসের প্রভাব কিছুটা নিয়ন্ত্রিত হবে। 3. ইচ্ছে মতো বনভূমি ধ্বংস করা বন্ধ করতে হবে। পুরনো বৃক্ষের মৃত্যুর পর তার জায়গায় নতুন চারাগাছ লাগাতে হবে। 4 নম্বর, ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদন ও ব্যবহার আইন করে বন্ধ করতে হবে। 5 নম্বর, গ্রিনহাউস প্রভাবের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। এবার বলছি ওজনের অবক্ষয়। ওজোন কি? ওজোন হলো হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস। একটা ওজোন অণুর মধ্যে 3টে অক্সিজেন পরমাণু বর্তমান থাকে। বায়ুমণ্ডলের অক্সিজেন সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এবং অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে ওজোন উৎপন্ন হয়। ওজোন গহ্বর হলো বায়ুমণ্ডলের 10 থেকে 40 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে শোষণ ও প্রতিহত করার জন্য ওজোন গ্যাসের যে প্রাকৃতিক আবরণ আছে তার ক্ষয় বা পুরুত্বটা নষ্ট হয়ে যাওয়া। বিজ্ঞানী ফারম্যান ওজোন স্তরের অবক্ষয়কে ওজোন হোল বা ওজোন গহ্বর নামে চিহ্নিত করেন। 1982 খ্রিস্টাব্দে অক্টোবরে অ্যান্টার্কটিকা অঞ্চলে সমীক্ষারত একদল ব্রিটিশ বিজ্ঞানী লক্ষ্য করেন ঊর্ধ্বাকাশে একটি বৃহৎ অংশ জুড়ে ওজনের পরিমাণ অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে। পরবর্তী বছরগুলোতে পর্যবেক্ষণ চালিয়ে তারা দেখেন যে ওই ওজনের ঘাটতির পরিমাণ ক্রমশ ব্যাপকতর হয়ে একটা গহ্বরের মতো অংশ সৃষ্টি করেছে। একেই বলা হয় ওজোন গহ্বর বা ওজোন হোল। এখানে দেখো যে 1979 মানে 1979-এ এখানে ওজনের অবস্থা কীরকম ছিল, আর 2008-এ এটা দেখাচ্ছে দেখো ওজনের কতটা ওজোন হোল তৈরি হয়ে গেছে। ওজোন গহ্বরটা কত বৃদ্ধি পেয়েছে, কিরকম ক্ষতির দিকে এটা যাচ্ছে। আচ্ছা, ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি? 1 নম্বর হলো রেফ্রিজারেটর, ওষুধ তৈরিতে, পলিমার শিল্পে প্রভৃতি বিভিন্ন শিল্পে এবং এয়ার কন্ডিশনে সিএফসি ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত সিএফসি উদ্বায়ী গ্যাসে নির্গমনের পথ করে দিলে এগুলো ট্রোপোস্ফিয়ারে ওপরের দিকে থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনকে ধ্বংস করে এবং অপসারিত করে। এই গ্যাস মানুষের সৃষ্ট। 2. দ্রুতগামী উড়োজাহাজ যখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে তখন প্রচুর পরিমাণে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড নির্গত হয়। এগুলো ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক। 3 নম্বর, শুষ্ক ধোলাই ও পরিষ্কার করার তরল হিসাবে ব্যবহৃত কার্বন টেট্রাক্লোরাইডও ওজোনের স্তর ক্ষয়ে অংশ নেয়। ইথাইল ক্লোরোফর্ম যা দ্রাবক পরিষ্কার করার জন্য তরল হিসাবে ব্যবহৃত হয় তাও ওজোন স্তর বিনাশের জন্য দায়ী। ওজোন স্তরে অবক্ষয়ের পরিণামটা কি? অর্থাৎ এফেক্ট অফ ওজোন লেয়ার, ওজোন লেয়ারের যে ডিপ্লেশন তার এফেক্টটা কি? এফেক্টস অফ ওজোন লেয়ার ডিপ্লেশন। 1 নম্বর, জলবায়ুর ক্ষেত্রে প্রভাব। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অধিক মাত্রায় পৃথিবীপৃষ্ঠে পৌঁছালে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ মেরু অঞ্চলে বরফ গলবে এবং সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পাবে। এছাড়া ওজনের পরিমাণ হ্রাস পেলে ট্রোপোস্ফিয়ারে হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণ বাড়বে এবং এর ফলে অম্লবৃষ্টির পরিমাণও বাড়বে। 2. মানুষের উপর প্রভাব। ওজোন হোল সৃষ্টি হলে অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হবে। এর ফলে একদিকে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে, অন্যদিকে মানুষের ত্বকের ক্যান্সার রোগও বাড়বে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, চোখে অসময়ে ছানি পড়বে। ধোঁয়াশা সৃষ্টি হওয়াতে মানুষের শ্বাসকষ্ট বাড়বে এবং প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে। 3 নম্বর, প্রাণী জগতের উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে জুপ্ল্যাঙ্কটনের মৃত্যুহার বাড়বে, জীবাণু ধ্বংস হবে, জীবজন্তুর প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। ধীরে ধীরে প্রাণী জগতের নিজস্ব ভারসাম্য নষ্ট হবে। 4 নম্বর, উদ্ভিদ জগতের উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে নদী, হ্রদ,
জলাশয়ের মাছ, জু প্ল্যাঙ্কটন ধ্বংস হওয়ার ফলে জলাশয়ের বাস্তুরীতি বিঘ্নিত হবে, ফলে উদ্ভিদ জগতও ক্ষতিগ্রস্ত হবে। সালোক সংশ্লেষ ব্যাহত হবে, অঙ্কুরোদ্গম ব্যাহত হবে, অধিক তাপের ফলে গাছের পাতা, ফল এসব শুকিয়ে যাবে। 5 নম্বর, উদ্ভিদ ও প্রাণীকুলের জেনেটিক পদার্থ ক্ষতিগ্রস্ত হবে, মিউটেশন দেখা যাবে। এবার বলছি ওজোন গহ্বর বা ওজোন হোল নিয়ন্ত্রণের উপায়টা কি। 1 নম্বর, সারা পৃথিবী জুড়েই বর্তমানে ওজোন হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহার নিয়ন্ত্রণে বা বন্ধ করার বিষয়ে একটা চিন্তাভাবনা শুরু হয়েছে। 2 নম্বর, ক্লোরোফ্লুরো কার্বনের উৎপাদন বা ব্যবহার আইন করে বন্ধ করা প্রয়োজন, এর পরিবর্তে অন্য কোনো প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন। 3 নম্বর, প্লাস্টিক শিল্প, রেফ্রিজারেটর উৎপাদন শিল্প, রঞ্জন শিল্প প্রভৃতি ক্ষেত্রে পরিবেশে আইন কঠোরভাবে বলবৎ হওয়া দরকার। 4, বিভিন্ন শিল্প যাতে ওজোন গহ্বর সৃষ্টির সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি বসানো উচিত। 5, সর্বোপরি ওজোন স্তরের ক্ষয় বা ওজোন গহ্বর সম্পর্কে এবং কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা। এবার বলছি পরিবেশগত বিষয় সংক্রান্ত কার্যকরী আন্দোলন সম্পর্কে। প্রথমে বলি চিপকো আন্দোলন। মানে পরিবেশগত বিষয় সম্পর্কে কয়েকটা আন্দোলন হয়েছিল, তার মধ্যে প্রথম বলছি চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট হলো এক প্রকার আন্দোলন যা গান্ধীবাদী আদর্শে প্রতীয়মান সত্যাগ্রহ এবং অন্যান্য অহিংসবাদী আন্দোলনকে অনুসরণ করে। ওই আন্দোলনের রূপরেখা হলো গাছকে জড়িয়ে ধরে রেখে বা যে কোনো উপায়ে তাকে রক্ষা করা। 1970 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় থেকে আধুনিক চিপকো আন্দোলনের সূত্রপাত হয়, যা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের সক্রিয়তা প্রথমে 1974 খ্রিস্টাব্দে 26শে মার্চ লক্ষ্য করা যায়, যেখানে উত্তরাখণ্ডের বেশ কিছু চামেলি জেলার হেমওয়াল ঘাটির রেনি নামক গ্রামের বেশ কিছু সংখ্যক মহিলা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 1980 খ্রিস্টাব্দে এই আন্দোলন বৃহৎ আকারে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, যা মানুষের মধ্যে বনভূমির প্রতি মূল্যবোধ গড়ে তোলে। এই চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। এই চিপকো আন্দোলনের ফলে গাড়োয়াল হিমালয় পরিবেশজনিত জ্ঞানের প্রাণকেন্দ্র রূপে খ্যাতি লাভ করে। এবার বলছি দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন। 1963 খ্রিস্টাব্দে ইন্দো চীন দ্বন্দ্বের অবসানের পর ভারতীয় রাজ্য উত্তরপ্রদেশের হিমালয়ের 8টি বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত করা হয়। রাজ্যের আয়তন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় টাকা ও মূলধন যোগান দেয় বিভিন্ন গাছের গুড়ি থেকে কাঠ উৎপাদনকারী ব্যবসায়ী সংস্থা, যারা দেশের বিভিন্ন বৃহৎ বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করতে থাকে, যার ফলে ভূমিক্ষয়, বন্যা পরিস্থিতি বা হ্রাসমান কৃষিজনিত উৎপাদন প্রভৃতি পরিবেশ দূষণজনিত দুর্যোগের পরিস্থিতি দেখা যায়। দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল হলো একটি গুরুত্বপূর্ণ সংস্থা যারা উত্তরপ্রদেশের এই সকল গাছের গুড়ি কাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন সূচনা করে। 1964 খ্রিস্টাব্দে চণ্ডীপ্রসাদ ভট্ট নেতৃত্বে এই আন্দোলনের সূত্রপাত হয়। গান্ধীর অহিংসবাদী আদর্শে এরা আদর্শিত ছিলেন। অমৃতা দেবী মৃত্যুর পর মর্মান্তিক ঘটনার ফলে এই আন্দোলনের পাশাপাশি চিপকো আন্দোলনেরও সূত্রপাত হয়। সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালি রক্ষা এক প্রকার সামাজিক আন্দোলন যার মুখ্য উদ্দেশ্য হলো ভারতের কেরালার পালাঘাট জেলার অন্তর্গত চিরহরিত ক্রান্তীয় অরণ্য সাইলেন্ট ভ্যালিকে রক্ষা করা। 1973 খ্রিস্টাব্দে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের দ্বারা বন্যার হাত থেকে সাইলেন্ট ভ্যালি রিজার্ভ ফরেস্টকে রক্ষা করার জন্য এই আন্দোলনের সূত্রপাত হয়। 1985 খ্রিস্টাব্দে এই ভ্যালিকে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক নামে ঘোষণা করা হয়। ওয়েস্টার্ন ঘাটের অন্তর্গত এই অরণ্যটি জীববৈচিত্র্য সঞ্চয়ক স্থানরূপে গণ্য করা হয় এবং সেখানে বহু উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি বিগত কয়েক শতক ধরে বেঁচে আছে। অমৃতা দেবী বিশ্বনাই আন্দোলন এক বিশেষ ঐতিহাসিক কারণে পরিবেশের উদ্ভিদ এবং বনজ সম্পদকে রক্ষা করার তাগিদে এই আন্দোলনের সূত্রপাত হয়। 1731 খ্রিস্টাব্দে রাজস্থানের যোধপুরের রাজা তার মন্ত্রীদের গাছ
গাছের কাঠ জমা দিতে নির্দেশ দেন, যার দ্বারা একটি নতুন রাজ্য তারা স্থাপন করতে পারে। রাজ্যের কর্মচারী এবং মন্ত্রীগণ গ্রামের নিকটবর্তী বনের গাছ কাটার উদ্দেশ্যে যায়। তখন বিষ্ণয়ী জাতির গ্রামবাসীরা এই সকল গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এক বিষ্ণয়ী মহিলা অমৃতা দেবী গাছকে জড়িয়ে ধরেন এবং রাজার কর্মচারীদের বলেন গাছ কাটার পূর্বে তাকে কাটতে হবে। তখন রাজার কর্মচারীরা এক নিষ্ঠুর অমানবিকতার পরিচয় দেন এবং তারা অমৃতা দেবী সহ গাছ কেটে ফেলেন। এরকমভাবে তারা অমৃতা দেবীর 3 কন্যা এবং শতাধিক বিষ্ণয়ী প্রজাতির গ্রামবাসীদের হত্যা করে। পরিবেশ রক্ষার স্বার্থে এই প্রকার মর্মান্তিক হত্যার চিত্র আমাদের সম্মুখে উপস্থাপিত হয়। বর্তমানে ভারত সরকারের উদ্যোগে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন গ্রামীণ মানুষজনকে অমৃতা দেবী বিষ্ণয়ী ওয়াইল্ড লাইফ প্রজেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। আজকের পড়া এই পর্যন্ত থাকলো। তোমাদের পরিবেশগত বিষয় এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।